আচ্ছা, এখন আমরা উদাহরণ 1 করব। কি বলেছে দেখো উদাহরণ 1-এ, জাওয়াদকে এক অঙ্কের 6টি সংখ্যা লিখতে বলায় সে 2, 0, 3, 8, 7 ও 4 লিখলো। জাওয়াদকে 4, 7, 5 খালিঘর 2 লিখলে বলল এমন কিছু অঙ্ক যা খালিঘর বা বক্স চিহ্নতে স্থানে বসালে প্রকৃতপক্ষে গঠিত সংখ্যা 3 দ্বারা বিভাজ্য হয়। মানে যাওয়ার যে 6টি অঙ্ক লিখছে ওই 6টি অঙ্ক থেকে কোনো একটা সংখ্যা বা অঙ্ক বসানোর পর খালি করে বসানোর পর ওই পুরো যে সংখ্যাটা আসলো ওই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হয়, এটা বলছে। আচ্ছা, এখন আমার প্রশ্ন কি বলছে দেখো, জাওয়াতদের লেখা সংখ্যাগুলো থেকে মৌলিক সংখ্যাগুলো আলাদা করে সংখ্যাগুলোর মৌলিক সংখ্যা হওয়ার কারণ কি লিখতে বলছে। এখন জাওয়াদরা যে সংখ্যাগুলো লিখছিল ওইগুলোর মধ্যে মৌলিক সংখ্যাগুলো আলাদা করতে বলছে। এখন এই সংখ্যাগুলো মৌলিক সংখ্যা কেন, এটা কারণ বলতে বলছে। এখন দেখো কি বলছে, ক, জাওয়াতের লেখা অঙ্কগুলো হলো 2, 0, 3, 8, 7 ও 4। এদের মধ্যে মৌলিক সংখ্যা 2, 3, 7। কেন, আমরা জানি যে সংখ্যা 1 ও ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না তাকে মৌলিক সংখ্যা বলে। দেখো এখন কারণ, 2 সমান 1 গুণ 2। দেখো 1 আর 2 এই দুইটা ছাড়া তো কোনো সংখ্যা দ্বারা ভাগ দিতেছে না, এই জন্য মৌলিক সংখ্যা। 3ও দেখো 1 আর 3। 7ও দেখো 1 গুণ 7, অর্থাৎ 2, 3, 7 এর গুণনীয়ক 1 ও ওই সংখ্যাটি। এখন খতে কি বলছে দেখো, দেখাও যে জাওয়াতের লেখা অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল 9 দ্বারা বিভাজ্য হবে। মানে জাওয়াত যে অঙ্কগুলো লেখছে 6টা অঙ্ক, ওই 6টা অঙ্ক দ্বারা এক ক্ষুদ্রতম সংখ্যা ও বৃহত্তম সংখ্যা বিয়োগ করা বা বিয়োগফল 9 দ্বারা বিভাজ্য হবে, এটা বলছে আর কি। চলো দেখা যাক। তাই কি বলছে, জাওয়াতের লেখা অঙ্কগুলো হলো 2, 0, 3, 8, 7 ও 4। এখানে 8 থেকে 7 থেকে 8 বড়, 4 থেকে 7 বড়, 3 থেকে 4 বড়, 2 থেকে 3 বড়, মানে সাজাইছে এভাবে বড় থেকে ছোট আকারে সাজাইছে। তারপর কি লেখছে, অতএব 2, 0, 3, 8, 7 ও 4 দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যাটি কত হবে, 8,74,320। এখন ছোট থেকে বড় আকারে যদি আমরা সংখ্যা জাভাতে 6টি অঙ্ক সাজাই, তাহলে তো ওটা ছোট থেকে বড় বড় সংখ্যা পেয়ে যেতেছে, বৃহত্তম সংখ্যা। এই জন্য বৃহত্তম সংখ্যাটা আসছে কি, 8,74,320। এবং ক্ষুদ্রতম সংখ্যা কি আসে, সেম ছোট থেকে বড় আকারে সাজাই দেবে। এখন মাথায় রাখবা, ছোট থেকে বড় আকারে সাজালে আমরা জানি যে বাম সাইডে শূন্য কোনো দাম নেই, এই জন্য শূন্য পরে যে ছোট সংখ্যাটা ওটা আগে বসে, শূন্যটা পরে বসে নিয়ে আমরা ক্ষুদ্রতম সংখ্যা বার করি, যেটা এখানে আমরা করছি। দেখো 2,03,478। এখন গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল। এখন ফল করার পর যা আসছে তা কি আসছে, তোমার 6,70,842 আসছে। আবার 6,70,842 সংখ্যাকে যোগফল, মানে সবগুলো যোগ আমরা জানি কি 9 দ্বারা বিভাজ্য কিনা, এটা কিভাবে চিনবো, যে সংখ্যাটা ওই সংখ্যাগুলোর অঙ্কগুলোর যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে এটা 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে কি লাগছে, 6+7+0+8 +4+2 যোগ করার পর আসলে 27। আর আমরা জানি 27 কি 9 দ্বারা ভাগ যায়, যেমন কি 3 নং 27, মানে কি 9, এটা 9 দ্বারা বিভাজ্য। সুতরাং গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যোগফল 9 দ্বারা বিভাজ্য। আচ্ছা, গ নাম্বার কি বলছে এখানে, খালি গড় চিহ্ন স্থানে কোন কোন অঙ্ক বসবে তা নির্ণয় করো। মানে আমাদের প্রশ্নকে উদ্দীপক কিন্তু বলছিল যে এই খালি গড় চিহ্নটাতে যাওয়াতে 6টা অঙ্কের মধ্যে কোনো একটা বা কোনো কতগুলো অঙ্ক বসালে এখানে ওই যে সংখ্যাটা আসবে ওই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে। এর মানে কি, এমন একটা সংখ্যা বসাতে হবে খালি করে যেগুলা যদি বসার পর সবগুলো অঙ্ক যোগ করার পর 3 দ্বারা বিভাজ্য হয়। দেখো আমরা কি করছে, এটা যে 4, 7, 5 খালিঘর 2 এর ব্যবহৃত অঙ্কগুলো যোগফল এখন যোগ করছে। দেখো 4, 7, 5, 2 কে যোগ করছে 18 আসছে। এখন এটা 3 দ্বারা বিভাজ্য হইতে আছে, তাই না? তারপরে দেখো, অতএব খালিঘর শূন্য বসালে এটা 3 দ্বারা বিভাজ্য, এখন শূন্য তো কোনো দাম নেই, মানে 18 কি 18 হইতে আছে। এখন অঙ্কগুলো যোগফলের সাথে 3 যোগ করলে যোগফল কত হয়, 21 হইতে আছে, তাই না? এখন 21 কি 3 দ্বারা বিভাজ্য হয়? আমরা জানি। দেখো এখন আসলে কেন যোগ করলো কেন, দেখো তো জাওয়াতে অঙ্কগুলোর মধ্যে কি কি অঙ্কগুলো আছে এখানে দেখো তো। দেখো তো দেখো তো 0, 2, 3, 7,
4 8 আছে না। এখন 18 সাথে 3 যোগ কর কত, 21 হয়। আর 21 কি 3 দ্বারা বিভাজ্য, 3 7 21, মানে এটা 3 দ্বারা বিভাজ্য যাইতেছে। এই জন্য এখানে দেখো যোগ করা বোঝায় 18 3 যোগ 3 দ্বারা বিভাজ্য। অতএব খালি শূন্য স্থান বা খালি স্থলে 3 বসালে গঠিত সংখ্যা 3 দ্বারা বিভাজ্য। অতএব এবার একইভাবে এখন 6 7 যোগ কত হয়, 24 হয়। 24 3 দ্বারা বিভাজ্য হয়। আর 18 তো 9 যোগ করলে এটা 27 হয়। 3 নং 27, এ মানে কি 3 দ্বারা বিভাজ্য হয়। সুতরাং শূন্যস্থান স্থলে 6 9 এই সংখ্যাটি বসালেও 3 দ্বারা বিভাজ্য হবে। অতএব খালি স্থানে 0 3 6 9 অঙ্কগুলো যে কোনোটি বসালে প্রকৃত পক্ষের সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। এটা এখন কি হলো দেখো, এটা এখন আমাদের সংক্ষিপ্ত যে বলি গ নাম্বারটাতে যে সংখ্যাগুলো আছে খালি ঘর স্থান বাদে ওই সংখ্যাগুলো যোগ করার পর 18 আসে। এখন ওই যে যাওয়াতে যে অঙ্কগুলো নিয়েছিল ওই জনগুলোর মধ্যে প্রতিটা অঙ্কগুলো নিবা, নেওয়ার পর দেখবে প্রতিটা একসাথে একটা একটা করে যোগ করবা। যোগ করার পর যে যোগফলটা সেটা কি 3 দ্বারা চাইতেছে নাকি চাইতেছে এটা খেয়াল করবা। যদি যায় তাহলে ওই যেই সংখ্যাটা অঙ্কটা দিতেছে ওই অঙ্কটা এই খালি ঘর স্থানে বসবে, যেটা এইভাবে ওনারা এটা পড়ছে এখানে। আচ্ছা এখন কি বলছে, অনুশীলনী 1.2 1 নম্বর প্রশ্ন, 30 থেকে 70 এর মধ্যকার মৌলিক সংখ্যাগুলো লেখো। আচ্ছা 30 থেকে 70 মধ্যে মৌলিক সংখ্যাগুলো কোনগুলো, যদি আমরা এখানে খেয়াল করি, এই দেখো এখানে অ্যান্সার আছে। আমরা কিভাবে লিখব উত্তরটা দেখো। আমরা জানি যে সংখ্যার গুণনীয়ক 1 ও ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা গুণনীয়ক থাকে না তাদেরকে মৌলিক সংখ্যা বলে, তাই না। এখানে গুণনীয়ক মানে যে ভাগ যেটা। এখন খেয়াল করো 30 থেকে 70 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো কোনগুলো, 31 37 41 43 47 53 59 61 67, এই কয়েকটা সংখ্যাই তোমার মৌলিক সংখ্যা। এগুলা যদি তুমি অন্যান্য সংখ্যা ভাগ করো ভাগফল আসবে না বা এগুলো মৌলিক সংখ্যা আসবে না, শুধু 1 আর 31 বা 1 আর 37 1 আর 41 এইসবই ওদের মৌলিক সংখ্যা আসবে, মৌলিক গুণনীয়ক আসবে আর কি। আচ্ছা আচ্ছা এখন 2 নম্বর প্রশ্ন কি বলছে, সহমৌলিক জোড়া নির্ণয় করো। আচ্ছা সহমৌলিক কোনগুলো মাথায় আছে, যদি আমরা সংক্ষেপে জানি, সহমৌলিক হলো দুইটা সংখ্যার গুণনীয়কগুলো বার করো, বার করার পর দেখবো এক ছাড়া অন্য কোনো গুণনীয়ক মিল আছে কিনা। যদি মিল না থাকে তাহলে ওটা সহমৌলিক, আর যদি মিল থাকে তাহলে সহমৌলিক না। আচ্ছা চলে এবার অঙ্কগুলোর ফলাফল দেখি আমরা। দেখো সংখ্যা সহমৌলিক, প্রথম অঙ্ক ক নাম্বার 27 আর 54 দিছে। 27 54 যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি কত আসে, তোমরা এবার গসাগু আকারে বার করতে পারো, যে লসাগু আকারে বা আমরা নর্মালও মুখে মুখে বার করতে পারো। দেখো এখানে 27 গুণে কত আছে, 1 3, তারপরে কত 9 27, আর 54 গুণে কত আসতেছে এখানে, 1 2 3 9 27 54, তাই না। যদি আসে দেখো দেখো তো এই যেখানে 1 3 9 27, তাই না। আর 54 দেখো 1 2 3 6 9 8 27 54 আসছে। এখন খেয়াল করো 1 ছাড়া আর অন্য কোনো গুণনীয়কের সাথে মিল আছে, আছে কিন্তু দেখো 27-এর 3 54-রও 3 আছে, তাই না। এর মানে কি এর দুইটা সহমৌলিক হবে না, যেটা আমরা এখানে লিখেছি, সুতরাং তারা সহমৌলিক নয়। দেখো পরে খ নাম্বার কি 63 91। এখন 63 91 সেম, তোমরা লসাগু আকারে এভাবে করে প্রতিগুলো করে নিতে পারো বা মুখে মুখে করতে পারো, তোমাদের ইচ্ছা। দেখো এখানে আমরা লসাগুটা একবার আর দেখানি, ডাইরেক্ট কীভাবে গুণগুলো দেখা দিতে হবে। 63 সমান 1 গুণ 3 গুণ 3 গুণ 9, আর এখানে একটু ভুল আসছে, এটা ঠিক করে নিতে হবে, এখানে 27 হইবে। আচ্ছা দেখো 63 গুণগুলো কত, 1 3 7 9 21 63, এবং 91 গুণ কত, 1 7 13 91। এখন এখানে খেয়াল করো 1 ছাড়া গুণনীয়ক 7 ও মিলতাছে এখানে দুইটা সংখ্যার মধ্যে, এই জন্য কি এই দুটা সংখ্যা সহমৌলিক নয়। তো এখানে লিখে দেবো, সুতরাং 63 ও 91 মধ্যে সাধারণ গুণক 1 ও 7 বিদ্যমান, সুতরাং তারা সহমৌলিক নয়।
আচ্ছা, পরের সংখ্যাটাতে যাই, দেখো কি বলছে 189 ও 210। 189 210-এ যদি আমরা উৎপাদক বিশ্লেষণ করার পর যে গুণগুলো ব্যতিক্রম পাই, 189-এর গুণগুলো হলো 1, 3, 7, 9, 21, 27, 63, 189, এবং 210 এর গুণক হলো 1, 2, 3, 5, 6, 7, 10, 14, 15, 21, 30, 35, 42, 70, 105, 210। এখন খেয়াল করো, এখানেও এক ছাড়া অনেকগুলো গুণক মিলতেছে, যেমন কি 3 মিলতেছে, 27 মিলতেছে, 21 মিলতেছে, তাই না? এই জন্য কি এটাও একটা সহমৌলিক নয়। তারপরে কি 52, 97, 52, 97 উৎপাদক বিশ্লেষণ করার গুণে কি পেতেছি, 52, 1, 2, 4, 26, 52, আর 97, 1 আর 97। এখানে খেয়াল করো, এখানে এক ছাড়া আর কোনো গুণক কিন্তু মিলতেছে না দুইটা সংখ্যার মধ্যে। এর জন্য এটা সহমৌলিক হবে। কি লিখছি, 52 ও 97-এর মধ্যে এক ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই, সুতরাং তারা সহমৌলিক।